পীর-এ কামিল লেখনীতে রয়েছেন উমেরা আহমদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদী। অধ্যায় 6, পার্ট 2। আর যদিও অন্য কারো ব্যাপারে আমি নিশ্চিততা দিতে পারি না, তবে তোমার ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারি, তুমি একটা শুধু সহজে করবে না, খুব অল্প সময়ের মধ্যেও করে ফেলবে। সেদিন সালার এ বিষয়ে কিচ্ছু বলেনি, কিন্তু সেদিন রাতে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে সে শুধু খালিদ আব্দুল রেহমানের সঙ্গে হওয়া কথোপকথন ভাবতে থাকে। সে ভেবেছিল খালিদের প্রসঙ্গ তুলবে না, কিন্তু পরের সপ্তাহে খালিদ আবার এই একই প্রশ্ন তোলে। সালার অনেকক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু গলায় খালিদকে বলল, আমি ভয় পাই। কিসের? কুরআন মুখস্থ করার। খালিদ কিছুটা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল। সালার সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। কেন? সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর কার্পেটের ওপরে আঙুল চালাতে চালাতে নিজের আঁকা রেখাগুলোর দিকে তাকিয়ে খালিদকে বলল, আমি অনেক গুনাহ করেছি, এত বেশি গুনাহ যে গুণে শেষ করা কঠিন। ছোট গুনাহ, বড় গুনাহ, কল্পনা করা যায় না এমন সব ধরনের গুনাহ। আমি কিতাবটা আমার বুকে বা মনে ধারণ করার কথাই ভাবতে পারি না। আমার বুক আর মন পবিত্র নয়। আমার মতো মানুষেরা এটা মুখস্থ করার যোগ্য নয়। আমি এ নিয়ে ভাবতে পারি না। কথাগুলো বলতে বলতে সে আবেগে ভেঙে পড়ল। খালিদ কিছুক্ষণ নীরবে থাকলো, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি এখনো গুনাহ করো? সালার অস্বীকার করে মাথা নাড়ল। তাহলে ভাবো আর কি আছে, এত গুনার পরেও যদি তুমি কোরআন তালাওয়াত করতে পারো, তবে সেটাকে মুখস্থ করতে পারবে। আর তুমি তো গুনাহ করা ছেড়ে দিয়েছো, এতটুকু যথেষ্ট। আল্লাহ যদি না চান যে তুমি এটি মুখস্থ করো, তাহলে যত চেষ্টাই করো না কেন, পারবে না। আর যদি আল্লাহ তোমার জন্য এটা নির্ধারণ করে রাখেন, তবে তুমি অবশ্যই পারবে। খালিদ যেন এক মুহূর্তের সমাধান দিয়ে দিয়েছে। সে রাতে সালারের ঘুম এলো না। রাতে অর্ধেক পার হওয়ার পর সে কাঁপতে কাঁপতে প্রথম সূরাটি খুলল এবং মুখস্থ করা শুরু করলো। করতে করতে সে বুঝতে পারল খালিদ আব্দুল রহমানের কথা সত্য। সে আগে কোরআনের অনেক অংশ মুখস্থ জানত। শুরুতে সে যতটা ভয়কে আগ্রাসন করেছিল, তা বেশি সময় স্থায়ী হলো না। তার হৃদয়ে যেন অজানা কোনো উৎস থেকে শক্তি সান্ত্বনা পেচ্ছে। কোথা থেকে? তার জিহ্বা স্পষ্টভাবে শব্দগুলো উচ্চারণ করতে লাগলো। কে তাকে সাহায্য করছিল? কে তার হাতের কাঁপুনি থামিয়ে দিল? আর কেনই? ফজরের কিছুক্ষণ আগে শেষমেশ সে কান্নায় ভেঙে পড়ল, এক অনাবিল অশ্রুপ্রাপ্ত। কারণ জীবনেই প্রথমবার সে গত 5 ঘন্টা যা মুখস্থ করেছিল তা সম্পূর্ণভাবে তালাওয়াত করতে পেরেছিল। কোথাও সে থেমে যায়নি, কিছুই ভুলে যায়নি, উচ্চারণে কোনো ভুল করেনি। তবে শেষ কয়েকটি লাইন তিলাওয়াত করার সময় তার জিহ্বা কেঁপে উঠল, তার কান্নার সোদা গন্ধে, যার ফলে তার সাবলীলভাবে তিলাওয়াত করা কঠিন হয়ে পড়ছিল। আল্লাহ যদি চান এবং তুমি ভাগ্যবান হও, তবে তুমি পবিত্র কোরআন মুখস্থ করতে পারবে। আর যদি না চান, তবে যত কঠোর পরিশ্রমই করো না কেন, তুমি কখনই তা পারবে না। খালিদ আব্দুল রহমানের কথাগুলো সে মনে মনে স্মরণ করছিল। ফজরের আজান আদায় পর জীবনে প্রথমবারের মতো সে নিজের মুখস্থ করা অংশ কারসেটে রেকর্ড করেছিল। আবারও কোনো অসুবিধা হয়নি, বরং তিলাওয়াতও আরও বেশি সাবলীল ছিল। তার কণ্ঠ ছিল প্রাঞ্জল ও সুমধুর। এটা তার জীবনে এক নতুন অভিজ্ঞতা ছিল। সে আবারও অনুগ্রহপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তার বিষণ্ণতা কাটেনি। রাতে ঘুমের ওষুধ ছাড়া তার ঘুমানোর কথা কল্পনা করা যেত না। আর সেডেটিভ নেওয়ার পরও সে নিজের ঘরের আলো নেভাতে পারত না। সে অন্ধকারকে ভয় পেত। এরপর একদিন খালিদই তাকে কথাটা বলেছিল। সারা তখন কুলোয়ার থেকে মুখস্থ করা পাঠ তেলাওয়াত করছিল, আর খালিদ মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। সে তেলাওয়াত শেষ করে পানির গ্লাস তুলে ঠুটে নিল। তখন সে খালিদের কণ্ঠ শুনল, গত রাতে স্বপ্নে আমি তোমাকে হজ করতে দেখেছি। সালার তার মুখের পানিটুকু গিলতে পারল না। গ্লাসটা নামিয়ে রেখে সে বিস্ময়ে খালিদের দিকে তাকিয়ে রইল। এবছর তোমার MBA শেষ হবে, আগামী বছর তুমি হজ করতে পারো। খালিদের কণ্ঠ ছিল খুবই আনুষ্ঠানিক। সালার অন্যভাবে মুখের পানি গিলে ফেলল। সেদিন সে আর প্রস্তাব নিয়ে কোনো প্রশ্ন তুলতেই পারল না। আসলে তার কোনো প্রশ্ন ছিলই না। MBA চূড়ান্ত সেমিস্টার শুরু হওয়ায় 2 সপ্তাহ আগে সে পবিত্র কোরআন মুখস্থ করে শেষ করেছিল। চূড়ান্ত সেমিস্টার শেষ হওয়ার 4 সপ্তাহ পর 23 বছর 6 মাস বয়সে সে জীবনে প্রথমবার হজ আদায় করেছিল। সেখানে যাওয়া কিংবা ফিরে আসার পথে তার হৃদয় মনে কোনো শ্রেষ্ঠত্ববোধ, অহংকার, ঈর্ষা কিংবা অন্য কোনো কিছুই ছিল না।
পাকিস্তানি ক্যাম্পে তার সঙ্গে থাকা মানুষগুলো সম্ভবত সৌভাগ্যবানই ছিল। তাদের সৎকর্মের কারণে তীর্থযাত্রার ডাক এসেছিল। কিন্তু সে নিজের কুকর্মের কথা জানত এবং সে যেন নিজের কাজের ব্যাখ্যা দিতে রাখা হয়েছিল। যদি সে কোরআন মুখস্থ না করত তবে হজ করার কথাও তার মনে আসতো না। যে মানুষ হারাম শরীফ থেকে দূরে থাকতেই আল্লাহর মুখোমুখি হওয়ার সাহস পেত না, বরং যে কোনো জায়গায় পালিয়ে যেত, প্রস্তুতি নিত, তার পক্ষে কাবায় মহান আল্লাহর সামনে দাঁড়ানো সহজে কল্পনা করা যায় না। কিন্তু খালিদ আব্দুল রহমান একেবারে প্রস্তাব দিয়েছিল। সে বিনা প্রতিবাদে তা মেনেও নিয়েছিল এবং হজে যাওয়ার কাগজপত্র জমা দিয়েছিল। অন্যরা হজে যাওয়ার সুযোগ পেয়েছিল তখন, যখন তাদের গুনহার ভার ছিল না, বরং ছিল অসংখ্য সৎকর্ম। কিন্তু সালার সিকান্দার সুযোগ পেয়েছিল তখন, যখন তার সামনে উপস্থিত করার মতো গুনাহ ছাড়া আর কিছুই ছিল না। ভালোই তো, যদি আমি ভয় না পেয়ে গুনাহ করতে থাকি, তবে এখন আমার স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমার গুনহার জন্য ক্ষমা চাইতেও আমার ভয় পাওয়া উচিত নয়। শুধু এটাই যে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না, চোখ তুলে তাকাতে পারবো না। আমার ঠোঁটে থাকবে কেবল ক্ষমা প্রার্থনার শব্দ। আমি এই শাস্তি মেনে নিচ্ছি, কারণ আমি এর চেয়েও কঠোর অপরাধ বোধে তিরস্কারের যোগ্য। প্রতি বছর নিশ্চয়ই এমন কয়জন থাকে যে কোনো নৈবেদ্য নয়, শুধু কুকর্মে নিয়ে আসে। এই বছর যদি আমি সালার সিকান্দার সে মানুষটি হই, তবে তাই হোক। সে মনে মনে ভাবল, গুনহার বোঝা কথারই প্রকৃতি অর্থ, এবং কেয়ামতের দিনে একজন মানুষ কিভাবে সেই বোঝায় পিঠে নিয়ে ছুটে ফেলতে পারে বা অন্য কারোর ঘাটে চাপিয়ে দিতে চাইবে, এ বিষয়ে সালার কাছে স্পষ্ট হয়ে উঠল যখন সে হারাপ শরীরে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে যদি সে তার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সব সম্পদের বিনিময়ে নিজের গুনাহগুলো বেচে দিতে চাইতো, তবে কোনো ক্রেতা সে পেত না। আহা, যদি মানুষ নিজের দোষগুলো টাকার বিনিময়ে বিক্রি করে অন্যের গুনাহগুলো কিনতে পারত। হাজার হাজার মানুষের সেই ভিড়ে, যারা সবাই 2 টুকরো সাদা কাপড়ে আবৃত। সে জানত সালার সিকান্দার কে বা তার মেধা কতটা প্রখর, তা নিয়ে কেউ তা ভাবত না। সে কি পড়েছে, কোথা থেকে পড়েছে, এসবের বা এখানে কি মূল্য ছিল। তার গড়া ও ভাঙা একাডেমিক রেকর্ডগুলো, কিংবা নানা ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা দিয়ে যে চ্যালেঞ্জগুলো সে অতিক্রম করত, এসবের কোনো গুরুত্বই ছিল না। যদি সে হোঁচট খেয়ে পড়ে যেত এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যেত, তবে সেখানে কেউ থেমে ভাবত না। কি ভয়ঙ্কর এই বুদ্ধিদীপ্তির ক্ষতি হয়ে গেল। সে তীব্রভাবে নিজের তুচ্ছতা উপলব্ধি করল, আর সামান্য সে সন্দেহটুকু অবশিষ্ট ছিল, তাও সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। তার ভেতরে থাকে অহংকার, অহমিকা, আত্মগুরুত্ববোধ আর ঈর্ষার শেষ বিন্দুটুকু যেন ঝরে পড়ল। সে সেখানে গিয়েছিল ঠিকই এই দূষণগুলো দূর করতেই। তার MBA চমৎকার ফলাফল কাউকে অবাক করেনি, কারণ তার বেশিরভাগ তার ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। তার প্রজেক্ট আর অ্যাসাইনমেন্টগুলো সহপাঠীদের তুলনায় এতটা উন্নত ছিল যে তারা সাধারণত সাফল্য মেনে নিতে তার অধ্যাপকের কোনো দ্বিধাই ছিল না। সে সহপাঠীদের অনেক আগেই ছিল। তার MBA দ্বিতীয় বছরে সে তাদের থেকেও আরও অনেকটা এগিয়ে গিয়েছিল। তিনি একটি জাতিসংঘ স্থাপনের সঙ্গে ইন্টার্নশিপ করছিল। MBA শেষ হওয়ার আগেই সেই জাতিসংঘ সংস্থাটি সহ 7টি বহুজাতিক কোম্পানি থেকে তিনি চাকরির প্রস্তাব পেয়েছিল। তার MBA ফলাফল জানার পর সিকান্দার উসমানের তাকে ডেকে এনেছিলেন এবং জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করতে চাও? আমি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চাইছি, কারণ আমি শুধু জাতিসংঘের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমি চাই তুমি নিজের ব্যবসা শুরু করো বা আমার ব্যবসার সঙ্গে যোগ দাও। সিকান্দার উসমান তাকে বললেন, পাপা, আমি ব্যবসায় যেতে পারবো না, কারণ এর জন্য আমার মানসিকতা নেই। আমি চাকরি করতে চাই এবং আমি পাকিস্তানে থাকতে চাই না। সিকান্দার উসমান বিস্মিত হলেন। এর আগে তো আমি কখনো বলনি যে তুমি পাকিস্তানে থাকতে চাও না। তুমি কি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করতে চাও? আগে আমি আমেরিকায় স্থায়ী হওয়ার কথা ভাবিনি, কিন্তু এখন আমি তাই চাই। কেন? সে তাকে বলতে চেয়েছিল যে পাকিস্তানে থাকলে তার বিষণ্ণতা আরও বেড়ে যায়। সে সবসময় ইমামার কথাই ভাবত, আর এখানকার সব কিছুই তাকে তার কথাই মনে করিয়ে দিত। এখানে সে নিজের ভুলগুলো আরও বেশি অনুভব করত এবং আরও অনুতপ্ত হতো। আমি এখানে মানিয়ে নিতে পারছি না। সিকান্দার উসমান কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে দেখলেন। কিন্তু আমার মনে হয় তুমি এখানে এবার মানিয়ে নিতে পারবে। সালার বুঝতে পারল তিনি কোনো ইঙ্গিত দিচ্ছেন।
কিন্তু সে নীরবতায় রইল। তুমি চাকরি করতে চাও, ঠিক আছে, তুমি সেখানে কয়েক বছর কাজ করো, কিন্তু পরে আমার ব্যবসার দেখাশোনার জন্য ফিরে এসো। আমি এসব তোমার জন্যই গড়ে তুলেছি, অন্য কারো জন্য নয়। তিনি কিছুক্ষণ তাকে নিজের পক্ষ আনার জন্য চেষ্টা করলেন, আর সালার চুপচাপ কথাগুলো শুনল। এক সপ্তাহ পরে সে আবার আমেরিকায় ফিরে গেল এবং কয়েক সপ্তাহের মধ্যেই ইউনিফে চাকরি শুরু করলো। সে নিউ হ্যাভেন থেকে নিউ ইয়র্কে চলে গেল। এটি ছিল এক নতুন জীবনের সূচনা, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সে বুঝতে পারল কোথাও গিয়ে সে তার নিজের অতীত থেকে পালাতে পারছে না। সেখানেও সে তাকে ভুলতে পারল না। তার অপরাধও তাকে শান্ত করতে থাকতে দিচ্ছিল না। সে দিনে 16 থেকে 18 ঘন্টা কাজ করতে শুরু করলো। 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুমাতো না। সে কঠোর রুটিন অনেকটাই তাকে অস্বাভাবিক করে তুলছে। একদিকে তার প্রবল ব্যস্ততা দিনে দিনে বাড়ছে, তার কাজ একদিকে তেমন বিষণ্ণতা অনেকটাই কমিয়ে দিয়েছিল। অন্যদিকে সে তার প্রতিষ্ঠানের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ কর্মী হিসাবে বিবেচিত হতে শুরু করেছিল। ইউনিফের বিভিন্ন প্রকল্পের কাজে সে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা নানা দেশে ভ্রমণ করতে লাগলো। জীবনে প্রথমবারের মতো সে খুব কাছ থেকে নিজের চোখে দারিদ্র্য, রোগ ব্যাধি দেখেছিল। রিপোর্টে লেখা কথা বা পত্রিকায় প্রকাশিত তথ্যের সঙ্গে নিজের চোখে দেখা ভয়াবহ ব্যবস্থার যে আকাশ-পাতাল পার্থক্য, তা সেই চাকরির মাধ্যমে বুঝতে পেরেছিল। প্রতিদিন রাতে কোটি কোটি মানুষ না খেয়ে ঘুমতো। এই সত্য যেমন ছিল, তেমনি আবার কোটি কোটি মানুষ অতিরিক্ত খেয়েও থাকে। দিনে 3 বেলা খাওয়ার পরও মাথার উপর একটি ছাদ থাকা আর পরার মতো কাপড় থাকা যে কত বড় নিয়ামত, সে তা গভীরভাবে উপলব্ধি করতে পারল। চার্টার্ড বিমানে ইউনিফের টিমের সঙ্গে ভ্রমণ করতে করতে সে নিজের জীবনকে নিয়ে ভাবত। সে ভাবত, জীবনে এমন কি মহৎ কাজ করেছে যে এত সুযোগ সুবিধা তার কপালে জুটছে, আর তারা এমন কি গুনাহ করেছে যে জীবনের ন্যূনতম প্রয়োজনগুলো থেকে বঞ্চিত থেকেছে, শুধু বাঁচার জন্য খাবারের প্যাকেটের পেছনে ঘুরে বেড়াচ্ছে। অনেক রাতে জেগে সে নানা পরিকল্পনার কর্মসূচি তৈরি করত। কিভাবে খাবার আরও কার্যকরিতা বন্টন করা যায়, কোথায় কি উন্নতি করা সম্ভব, কোথায় আর সাহায্য প্রয়োজন, আর কোন জায়গায় কোন প্রকল্প দরকার। কখনো কখনো সে টানা 48 ঘন্টা ঘুম না করে কাজ করত। তার প্রস্তাবনা ও রিপোর্টগুলো এতটাই যুক্তিগতভাবে নির্ভুল ও পরিপক্তভাবে ছিল, তাতে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যেতই না। এসব গুণাবলী আর সুনাম মর্যাদা আরও বাড়িয়ে তুলেছিল। সে মনে করত, আল্লাহ যদি তাকে অন্যদের তুলনায় উন্নত মস্তিষ্ক ও বেশি সামর্থ্য দিয়ে থাকেন, তবে সেই সামর্থ্য তাদের কল্যাণে ব্যবহার করা তার দায়িত্ব, যাতে তাদের জীবন আরও সুন্দর ও সহজ হয়। কাজ করতে করতে সে আর কিছু ভাবত না। ইউনিফে কাজ করার সময় সে এম.ফিল করার কথা ভাবত এবং প্রোগ্রামটি ভর্তি হলো। সন্ধ্যা ক্লাসে যোগ দিয়ে সে এক মুহূর্তের জন্য সন্দেহ করেনি যে সে আবার নিজেকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু তার সামনে আর কোনো পথই খোলা ছিল না। কাজ তার কাছে শুধু পেশা নয়, এক ধরনের নেশা হয়ে উঠেছিল, হয়তো তার চেয়েও বেশি এক মহৎ। ফুরকানের সঙ্গে সালারের প্রথম দেখা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানিগ্রামে একটি ফ্লাইটে। ফুরকানের পাশে সিটে বসেছিল। সে যুক্তরাষ্ট্রে একটি চিকিৎসা সম্মেলনের অংশ হতে ফিরেছিল, আর সালার যাচ্ছিল তার বোন আনিতার বিয়েতে। দীর্ঘ এই ফ্লাইটে তারা প্রথমে সৌজন্য বিনিময় করে, তারপর ধীরে ধীরে তাদের কথোপকথন দীর্ঘ থেকে থাকে। ফুরকান সালার চেয়ে ফুরকান বয়সে বড় ছিল। তার বয়স ছিল 35। লন্ডনের বিশেষত্ব প্রশিক্ষণ শেষ করে সে পাকিস্তানে ফিরে এসেছিল এবং সেখানে একটি হাসপাতালে কাজ করত। সে বিবাহিত ছিল এবং তার 2টি সন্তান ছিল। কয়েক ঘন্টা কথা বলার পর ফুরকান সে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি ছিল। অভ্যাসবশত সালার তার ব্রিফকেস থেকে ঘুমের ওষুধ বের করলো এবং একটু পানি নিয়ে খেয়ে নিল। ফুরকান নীরবে সবকিছু লক্ষ্য করছিল। সালার ব্রিফকেস বন্ধ করে পাশে রাখতেই ফুরকান বলল, বেশিরভাগ মানুষ সেদিক ছাড়া বিমানে ঘুমাতে পারে না। সালার ঘুরে তার দিকে তাকিয়ে বলল, আমি বিমানে থাকি আর না থাকি, ওষুধ ছাড়া আমার ঘুম হয় না। আমার ক্ষেত্রে দুটোই এক। ঘুমাতে অসুবিধা হয়? ফুরকান হঠাৎ কৌতূহলী হয়ে উঠল। অসুবিধা? সালার হালকা হাসলো। আমি তো ঘুমাতেই পারি না। একটা ওষুধ খাই, তাতে 3-4 ঘন্টা ঘুম হয়। আনসাসমিটেড? ফুরকান জিজ্ঞাসা করল। হতে পারে, আমি কখনো ডাক্তারের কাছে যাইনি, তবে ধারণা করি সেটাই। সালার কিছুটা নির্লিপ্তভাবে বলল, এটা তোমার দেখানো উচিত ছিল। এই বয়সে ইনসমনিয়া
এটা সুস্থত্ববোধের লক্ষণ নয়। আমার মনে হয় তুমি কাজ নিয়ে অতিরিক্ত পাগল হয়ে গেছো এবং নিজের স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট করে ফেলেছো। এখন ফুরকান পুরোপুরি একজন ডাক্তারের মতো কথা বলছিল। সালার হেসে তার কথাগুলো শুনল। সে তাকে বলতে পারল না যে দিনরাত কাজ না করলে অপরাধ বোধে ভরা নিজেকে বিবেক নিয়ে সে বেঁচে থাকতে পারতো না। সে এটাও বলতে পারতো না যে ওষুধ ছাড়া ঘুমাতে চেষ্টা করলে ইমামের কথা ভাবতে ভাবতেই মাথায় ঘুরতে থাকে, যে মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হয়। তুমি যদি কত ঘন্টা কাজ করো? ফুরকান এবার তদন্তের ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। 18 ঘন্টা, কখনো কখনো 20 ঘন্টা। হে আল্লাহ, কবে থেকে? গত 2 থেকে 3 বছর থেকে। তাহলে তখন থেকে তোমার ঘুমের সমস্যা শুরু হয়েছে? আমি সেটাই ভাবছিলাম। তুমি নিজের রুটিন নিজে নষ্ট করেছো। নাহলে এত দীর্ঘ সময় কাজ করা একজন মানুষের মানসিক ক্লান্তি স্বাভাবিকভাবে গভীর ও শান্ত ঘুম এনে দিত। ফুরকান মন্তব্য করলো। আমার ক্ষেত্রে সেটা নয়, সালার নরম গলায় বলল। তাহলে কেন হয় না সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সালা তাকে বলতে পারলো না যে সে কারণটা জানে। কিছুক্ষণ নীরবের পর ফুরকান বলল, ঘুমানোর আগে পরে কিছু আয়াত যদি আমি তোমাকে বলি, তুমি কি সেগুলো পড়তে পারবে? আমি কেন পড়তে পারবো না? সালা তার দিকে ফিরে তাকে জিজ্ঞাসা করলো। না, আসলে ব্যাপারটা হলো, তোমার আর আমার মতো মানুষ যারা অনেক পড়াশোনা করেছি, তারা আবার পশ্চিমাত্য। আমাদের ধারণা সাধারণত এসব বিষয়ে বিশ্বাস করি না বা বাক্যগুলোকে ব্যবহারিক বলে মনে করি না। ফুরকান ব্যাখ্যা করলো। ফুরকান, আমি একজন হাফিজে কোরআন। হেলান দিয়ে বসে শান্তভাবে কথা বলল সালার। ফুরকান বিস্ময়ে অবাক হয়ে গেল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি এক পারা কোরআন তালাওয়াত করি। বিশ্বাস বা আস্থার কোনো ঘাটতি আমার নেই। সালার কথা চালিয়ে গেল। আমিও একজন হাফিজে কোরআন, ফুরকান তাকে জানালো। সালার ঘুরে তার দিকে তাকিয়ে হেসে উঠল। সত্যি এটা ছিল একটি সুখবর, কাকতালীয় নয়। ফুরকানের দাড়ি থাকলেও সালারের তা কখনো মনে হয়নি যে সে একজন হাফিজে কোরআন হতে পারে। তাহলে তোমার এই ধরনের সমস্যা থাকার কথা নয়, যে মানুষ ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কিরাত তালাওয়াত কুরআন তালাওয়াত করে অথচ ঘুমাতে সমস্যায় পড়ে। আমার কাছে সেটা খুব অদ্ভুত মনে হয়। ফুরকান কথা বলতে থাকলো। সালাদ তা শুনছিল। ইতিমধ্যে সে অনিচ্ছাগ্রহে ঘুমের দিকে ঢলে পড়ছিল। তার চোখ বন্ধ করে নিল। তোমার কি কোনো সমস্যা আছে? ফুরকান তাকে জিজ্ঞাসা করলো। সে শুনতে পেল। যদি সে সেডেটিভের প্রভাবে না থাকতো তবে হয়তো হেসে প্রশ্নটা উড়িয়ে দিত, কিন্তু সেই অবস্থায় সে তা করতে পারল না। হ্যাঁ, আমার অনেক দুশ্চিন্তা আছে। আমার মনে শান্তি নেই। মনে হয় আমি যেন সারাক্ষণ এক মরুভূমির ভেতরে দিয়ে হাঁটছি। আমার অনুশোচনা, আমার অপরাধবোধ আমাকে নিরন্তর তাড়া করে বেড়াচ্ছে। আমি একজন উদ্ধারকৃত খুঁজছি, একজন পূর্ণাঙ্গ পথপ্রদর্শক, যিনি আমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, যিনি আমাকে মুক্তির পথ দেখাবেন। ফুরকান তার মুখাবয়বের দিকে তাকিয়েছিল। সালারের চোখ বন্ধ থাকলেও তার চোখের কোণে থেকে গড়িয়ে পড়ছে অশ্রু, সেটা দেখতে পাচ্ছিল। সে কিছুটা অসংলগ্নভাবে কথা বলছিল, কণ্ঠ কেঁপে উঠছিল। ঘুমের ওষুধের প্রভাবে সে অনিচ্ছাকৃতভাবে বলছিল। এরপর সে চুপ করে গেল, আর ফুরকান তাকে আর কোনো প্রশ্ন করল না। তার নিঃশ্বাস প্রশ্বাসের নিয়মিত ছন্দ জানাই দিচ্ছিল সে ঘুমের জগতে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে ওঠার পরপর তাদের কথোপকথন চলতে থাকে। ফুরকান ঘুমের ঘরে সালারকে কথাগুলো বলেছিল। সেই বিষয়ে কোনো ইঙ্গিতই দেয়নি, আর সালার নিজেও জানতো না যে সে ঘুমিয়ে পড়ার আগে কি বলছিল। ভ্রমণ শেষ হওয়ার আগে তারা একে অপরের যোগাযোগ নাম্বার এবং ঠিকানা আদান প্রদান করলো। এরপর সালার তাকে অনিতার বিয়েতে আমন্ত্রণ করলো। ফুরকান প্রতিশ্রুতি দিল সে যাবে। এসেও ফুরকান আসবে কি না তা সালার নিশ্চিত ছিল না। তাদের ফ্লাইট ছিল করাচি পর্যন্ত। এরপর সালারকে ইসলামাবাদের ফ্লাইট ধরতে হবে, আর ফুরকানকে লাহোরের ফ্লাইট। এয়ারপোর্টে ফুরকান বিদায় নিতেই তার হাতে খুব উচ্ছ্বাসের সঙ্গে নাড়ল। আনিতার বিয়ের 3 দিনের মধ্যে, আর সেই 3 দিনে সালারের অনেক কাজ ছিল। কিছু বিয়ের সাম্প্রতিক, কিছু তার নিজস্ব। পরের সন্ধ্যায় সালার অবাক হয় ফুরকানের ফোন পেয়েছিল। তারা প্রায় 10 থেকে 15 মিনিট কথা বলল এবং ফোন রাখার আগে সালার তাকে আবারও অনিতার বিয়ের কথা মনে করে দিল। তুমি আমাকে মনে করানো দরকার নেই, আমি খুব ভালো করে মনে রেখেছি। তাছাড়া এই সপ্তাহে আমি ইসলামাবাদেই থাকব। আমাকে আমার গ্রামের স্কুলটা থেকে যেতে হবে। স্কুল ভবন প্রদর্শিত হচ্ছে আর এই সংক্রান্ত কাজে।
তাই এবার আবার আমাকে ইসলামাবাদে থাকার সময় কিছুটা দীর্ঘ করতে হবে। স্যার আগ্রহ নিয়ে কথাগুলো শুনল। গ্রাম, স্কুল, কি বোঝাচ্ছ? আমি আমার গ্রামে একটি স্কুল চালাই। ফুরকান ইসলামাবাদের নিকটবর্তী একটি গ্রামের কোনো এলাকা উল্লেখ করলো। আসলে আমি স্কুলটি কয়েক বছর ধরে চালাচ্ছি। কেন? কেন? প্রশ্নটি ফুরকানকে অবাক করলো। মানুষদের সাহায্য করার জন্য? অন্য কি কারণে? এ কি দান কাজ? না, এটি দান কাজ নয়। এটি আমার দায়িত্ব। আমি কাউকে উপকার করি না। ফুরকান বিশদ পরিবর্তন করলো। স্কুল নিয়ে আর কোনো কথা হয়নি এবং কল শেষ হলো। ফুরকান সত্যি অনিতার বিয়েতে এসেছিল। সে সেখানে কিছুক্ষণ থাকলো, কিন্তু সালারকে লক্ষ্য করলো সে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছিল। তোমার পরিবারে বেশ পশ্চিমাত্য। সালারের সঙ্গে ঘুরতে ঘুরতে বুঝতে পারলো তার অস্তিত্ব ও বিস্ময়ের কারণ। আমি ভেবেছিলাম তোমার পরিবার কিছুটা সংরক্ষিত হবে, কারণ তুমি আমাকে বলেছিলে তুমি একজন হাফিজে কোরআন এবং তোমার জীবন ধারণ সাধারণ। কিন্তু এখানে এসে আমি বিস্মিত। তোমার সঙ্গে তোমার পরিবারের মধ্যে অনেক পার্থক্য। আমার মনে হয় তুমি সবচেয়ে আলাদা। সে নিজেই তার শেষ মন্তব্য কিছুটা হেসে উঠল। তারা এখন ফুরকানের গাড়ির কাছে। আমি কেবল 2 বছর আগে কোরআন মুখস্থ করেছি, আর গত 2 থেকে 3 বছর ধরে আমি আলাদা হয়ে গিয়েছি। এর আগে আমি এরকমই ছিলাম। আমার পরিবার থেকে আমি আরও পশ্চিমাত্য ছিলাম, সালার স্পষ্টত করল। তুমি কেবল 2 বছর আগে কোরআন মুখস্থ করেছ? আমার আমেরিকায় পড়াশোনা করার সময়। ফুরকান অবিশ্বাসে মাথা নাড়ল। আমি বিশ্বাসই করতে পারছি না। কত সময় লেগেছিল? প্রায় 8 মাস। ফুরকান কিছুক্ষণ ভাষাহীন রয়ে গেল এবং অবিশ্বাসে তাকিয়ে রইল। তারপর সে গভীর শ্বাস নিল এবং তার মনোভাব নরম হয়ে গেল। আল্লাহ তোমার প্রতি অত্যন্ত দয়ালু, কারণ তুমি যা বলছো তা সহজ কাজ নয়। বিমানেও আমি তোমার অর্জনগুলো দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম, কারণ তোমার বয়সে ইউনেস্কোতে যে অবস্থায় তুমি দখল করেছো তা অন্য কেউ করতে পারবে না। সে আবার খুব আন্তরিকভাবে সালারের সাথে হাত নাড়ল। কয়েক মুহূর্তের জন্য সালারের মুখের রং বদলে গেল। আল্লাহ অসাধারণ দয়া, আমি তাকে বললাম। সাধারণত সারা জীবন আমি কি করেছি? সালার ভাবল। সে হাত নাড়তে নাড়তে। সম্প্রতি তুমি কোনো স্কুলের কথা বলছিলে। সালার ইচ্ছাকৃতভাবে বিষয় পরিবর্তন করলো। তুমি কি ইসলামাবাদে থাকো না? আমি ইসলামাবাদেই থাকি, কিন্তু আমার একটি গ্রাম আছে, আমাদের পৈতৃক গ্রাম। সেখানে আমাদের কিছুটা জমি আছে, একটি বাড়িও ছিল। ফুরকান বিস্তারিত জানতে শুরু করলো। কয়েক বছর আগে আমার পিতামহ ইসলামাবাদে চলে এসেছিল। আমার বাবা ফেরাইল সার্ভিস থেকে অবসর নেওয়ার পর তার জমিতে একটি স্কুল নির্মাণ করেছিলেন। ওই গ্রামে কোনো স্কুল ছিল না। তিনি একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছিলেন। আমি শেষ 7-8 বছর ধরে একটি পড়াশোনা দেখছি। এখন এটি মাধ্যমিক স্তরে উন্নতি হয়েছে। 4 বছর আগে আমি সেখানে একটি ডিপার্টমেন্টাল তৈরি করেছিলাম। এই ডিসপেন্সটির কথা শুনে অবাক হবে। এতে সর্বাধুনিক সরঞ্জাম রয়েছে। আমার একজন বন্ধু ছিল অ্যাম্বুলেন্সের উপহার দিয়েছে, এবং এখন আমার গ্রামের মানুষ নয়, আশপাশের গ্রামগুলো মানুষের স্কুল ডিসপেন্সির সুযোগ সুবিধা নিচ্ছে। স্যালার মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কিন্তু তুমি এটা কেন করছো? তুমি তো একজন সার্জন। তুমি কিভাবে এগুলা কাজ করতে পারছো? আর তাছাড়া এর জন্য অনেক অর্থ লাগবে। আমি কেন করছি এটা আমি কখনো নিজের কাছেও জিজ্ঞাসা করিনি। আমার গ্রামে এত দরিদ্র ছিল যে এই প্রশ্ন আমার মাথায় আসেনি। আমাদের শৈশবের মাঝে মাঝে আমরা আমাদের গ্রামে যেতাম। এটি আমাদের আনন্দ ভ্রমণ ছিল। আমাদের ছাড়া সেখানে কেবল কাদামাটির ঘর ছিল, আর কোনো রাস্তা ছিল না, যেন আমরা কোনো জঙ্গলে প্রবেশ করছি। যদি আমরা প্রাণী হই তাতে আমাদের কোনো পার্থক্য হতো না। শহরের মতো নয়, আমরা এখানে ঘুরে বেড়াতাম, অন্যদের ওপরে ক্ষমতা নিয়ে নিজেদেরকে গ্রামবাসীর চেয়ে অনেক ওপরে মনে করতাম। কিন্তু সংবেদনশীল জীব হিসেবে অন্যদের প্রাণীর মতো জীবনযাপন করতে বাধ্য হতে দেখা উপলব্ধি করছি কঠিন। হয়তো কি এই জ্ঞান থেকে স্বস্তি পায় না। ধন্য যারা বঞ্চিতদের চেয়ে অনেক বেশি, কিন্তু আমরা সেই ধরনের মধ্যে পড়ি না। তাহলে প্রশ্ন হলো, কি করা যায়? আমার কাছে রাতারাতি সব ঠিক করার মতো জাদুকাঠি ছিল না, এবং আমার অসীম সম্পদও ছিল না। যেমন আমি তোমাকে বলেছি, আমার বাবা একজন সৎ সিভিল সার্ভিসেন্ট ছিলেন। শুরু থেকে আমার ভাই এবং আমি উভয়ই বৃত্তিতে পড়াশোনা করেছি, তাই আমাদের ওপর বাবা মায়ের অনেক ব্যয় লেগেছিল।
তারা অতিরিক্ত খরচও করতেন, তাই কিছু সঞ্চয় ছিল না। যখন বাবা অবসর নিলেন, তিনি ভাবতেন ইসলামাবাদ বা লাহোরের বসে সংবাদপত্র পড়া আর হাঁটাহাঁটি করার পরিবর্তে তিনি গ্রামে ফিরে যান এবং সেখানে মানুষদের জীবন উন্নতি করার জন্য কিছু করুক। ফোরকান এবং সালার গাড়িতে বসে বসে কথা বলছিল। তুমি কল্পনা করতে পারবে না সেই কষ্টগুলো। গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, জলের পাইপ ছিল না, কিছুই ছিল না। বাবা স্থাপনাগুলো অনুমোদনের জন্য দৌড়ে যাচ্ছিল। যখন অবশেষে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হলো, তখন রাস্তা বের হলো এবং বৈদ্যুতিক পানির সুবিধার মতো সুবিধা এলো। তখন হঠাৎ সরকারের মনে হলো সেখানে নিজস্ব স্কুল তৈরি করা উচিত। আমার বাবা মা চেয়েছিল সরকার তাদের স্কুলটি গ্রহণ করুক, নিজের শিক্ষক সরবরাহ করুক এবং কিছু সময় পরে স্কুলের আপডেট হোক। কিন্তু শিক্ষা বিভাগের কয়েকটি বৈঠক পর বাবা বুঝতে পারলেন, যদি সরকার গ্রহণ করে তবে স্কুল গড়ার তার সমস্ত প্রচেষ্টা বৃথা যাবে। বাবা শিশুদের সব কিছু দিতেন, পাঠ্যপুস্তক, ব্যায়াম পুস্তক, ইউনিফর্ম, নানা জিনিস। এই খরচের জন্য তিনি বিশেষভাবে তহবিল বরাদ্দ করেছিলেন। তুমি ভাবতে পারছো, যদি স্কুল সরকারের হস্তান্তর করা হতো তাহলে স্কুলের ভবিষ্যৎ কী হতো? প্রথমে তহবিলের বিলগুলো চলে যেত এবং তারপরে বাকিটা। এই জন্য বাবা নিজেই স্কুল পরিচালনা করতেন। ফুরকান সালারকে জ্বালালেন। সরকার স্কুল স্থাপন করলেও একটি শিশু সেখানে উপস্থিত হতো না। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে তার বাবার স্কুলটি উন্নতি করলো। তার বাবা কিছু বন্ধু সাহায্য করেছিল এবং স্কুলটি অগ্রসর হলো। সে সময়ে ফুরকান ইংল্যান্ডে পড়াশোনা করছিল এবং স্কুলের জন্য অর্থ পাঠাতে জমা রাখত সে টাকা। স্কুলটি উন্নত করা হচ্ছিল এবং পাশের গ্রামগুলির শিশুরাও সেখানে ভর্তি হচ্ছিল। ফুরকান বলল, পাকিস্তানে ফিরে এসে সে এখানে একটি উপযুক্ত ডিসপেন্সারি স্থাপন করেছিল। গ্রামের জনসংখ্যা বেড়েছে, কিন্তু দরিদ্র এখনও তাদের জীবনের অংশ ছিল। তবে শিক্ষার কারণে যুব সমাজ এখন শহরে গিয়ে উপার্জন করতে পারে এবং কারিগরি দক্ষতা অর্জন করতে পারে। দারিদ্র্যের চক্রে কিছুটা ক্ষয় হচ্ছে। যদি এই প্রজন্ম না পারে, তবে অন্তত পরবর্তী প্রজন্ম তো শিক্ষা পাবে। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।